কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। তিনি টেবিলের ওপরে নানা রকমের পদ সাজিয়ে তিনি তলায় স্ট্যাটাস দিচ্ছেন, আমার স্বামীকে আজকে এগুলো রেঁধে খাওয়ালাম। তখন অর্ধেক লোক খেতে পাচ্ছে না, অনেকে চাকরি চলে গেছে, আর তিনি ফলাও করে ওই খাবারের ছবি দিয়ে বলছেন আজকে আমার স্বামীর নাম করে ওকে এই খাবারগুলো খাওয়ালাম। খুব কুরুচিপূর্ণ। এইটা করে যদি ভাইরাল হতে চায়, এইটা করে যদি তার ফলোয়ার বাড়াতে চায়, আমি হাসবো, আমি ঘেন্না করবো সেটাকে। So I think social media does give that relief. এবার somewhere down the line as citizens আমাদেরও উচিত যে which should be forwarded and which should not be forwarded. যারা এই ইনসেনসিটিভ কাজকর্ম করেছে তাদেরকে কন্ডেম করি, তাদেরকে আমি ঘেন্না করি। আমি নিজে মানে বলছি যে আমার এগুলো খারাপ লেগেছে, খারাপ লাগে, এখনও খারাপ লাগে যারা এইভাবে নিজেদের পপুলার করতে চায়, ফলোয়ার বাড়াতে চায়, ভাইরাল হতে চায়। আমার অভিনয়ের মধ্যে দিয়ে যদি ভাইরাল হতে পারি, তাতে যদি মানুষ আমাকে চেনেন, আমাকে মনে রাখেন, তাহলে সেই ভাইরালটার একটা দাম আছে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে এখন আর বোকা বাক্সতে বন্দি নয়, এখন ভাইরাল হওয়ার খেলায় বন্দি। আর সেই ভাইরাল হওয়ার খেলায় যারা নেমে উঠে পড়লেন তারা দুজন আমাদের সঙ্গে আছে। আমাদের সঙ্গে আছেন স্যার শুভাশিস মুখার্জি এবং রশনি। তো তোমাদের দুজনের কাছে প্রথম তোমাদের সিনেমার বিষয়বস্তু নিয়ে যে প্রশ্নটা জানতে চাইবো, আমি একটু লিখে এনেছি, কঠিন মনে হয়েছে বলে। যাহাই ভাইরাল তাহাই ভালো, কিন্তু যাহাই ভালো তাহাই ভাইরাল নয়, এর কারণগুলো তোমাদের কাছে কি বলে মনে হয়? আমি আগে বলবো? আচ্ছা, না, যাই ভাইরাল তাই ভালো এবং যাই ভালো তাই ভাইরাল নয়। আসলে মানে কী বলবো, যাই ভাইরাল তাই ভালো তো নয়, আবার যা ভালো তাই সেটাই ভাইরাল সেটাও নয়। ভাইরাল বিষয়টা একটু কীরকম একটা গোলমেলে, মানে এটাও ভীষণ একটা ভাইরাসের মতো। হ্যাঁ, মানে যাকে ধরেছে, হ্যাঁ, ছোঁয়াচে রোগ, একদম যাকে একবার ধরেছে এই ভাইরাল বিষয়টা, সে সেখান থেকে আর বেরোতে পারে না। সেইটার ফাঁপড়ে পড়ে গিয়ে ওই চক্রের মধ্যেই ঘুরতে থাকে। আর ভাইরাল হয়ে পপুলার হওয়া এই বিষয়টাও আমি ঠিক বুঝে উঠতে পারি না। তবে আমার মনে হয় না, মানে দুটো শব্দই নয় যে প্রশ্নটা করছো, ভাইরাল মানি ভালো বা ভালো মানি সেটা ভাইরাল, কি একটা বললে মানে সবটা কীরকম, এই যে যেমন প্রশ্নটা থেকে আমার উত্তরটা গুলিয়ে যাচ্ছে, তেমনি বিষয়টা বড্ড গোলানো। আমি এই দুগুলোকে বুঝিও না। হ্যাঁ, বলতে পারেন যে তাহলে তো আপনি নিজেই ভাইরাল হয়ে গেছেন। ভাইরাল হয়েছি, ভালো লাগছে, লোকে দেখছে, চিনছে, এবং বেশ আমার কথা ভাববার্তা বলছে, ওটা তাৎক্ষণিক আনন্দ। এই ধরনের আনন্দ সারা জীবনের জন্য থাকতে পারে না। আমি ওই সময়টুকুর জন্য যেটুকু ভাইরাল হলাম সেটাতেই আমার আনন্দ, সেটাতেই মজা। তার মানে যে সেটা আমার জীবনে সব ভালো করছে বা ভালো হচ্ছে, আমার মনে হয় না। এই ভাইরাল দিয়ে যে নিজের জীবনে বা নিজের কিছু ভালো হয় বলে, এটা ছবি, সেই জন্য ভাইরাল। এইভাবে ছবিতে যদি আমি ভাইরাল হতে পারি, আমার অভিনয়ের মধ্যে দিয়ে যদি ভাইরাল হতে পারি, তাতে যদি মানুষ আমাকে চেনেন, আমাকে মনে রাখেন, তাহলে সেই ভাইরালটার একটা দাম আছে। কিন্তু আমি কিছুই করলাম না, কিছুই জানি না, কিছুই বুঝি না, শুধু করতে হয় বলে জিনিসটা করে ফেলেছি, তাতে আমি ভাইরাল হয়ে গেছি, আমার পপুলারিটি বাড়ছে, আমার ফলোয়ার বাড়ছে। ও বেশি দিন টেকে না, টেকবেও না। ইয়েস, দেখো, বলতে আমরা তো অনেক কিছুই বুঝি, মানে আজকে যেরকম রিডান্ডেন্ট জিনিসপত্র নিয়ে আমরা দৈনন্দিন জীবনে কি করছি না করছি, দ্যাট ইজ বিকামিং ভাইরাল, যেটা আগে ছিল না। আগে আমরা বুঝতাম যে ব্লকবাস্টার, আ মুভি ইজ আ হিউজ হিট ইন দ্য হল অ্যান্ড সেটা ভাইরাল হয়েছে, সেখানের কোনো একটা গান ভাইরাল হয়েছে, সামথিং দ্যাট ওয়াজ রেলেভেন্ট টু আ পার্টিকুলার টপিক। এখন ভাইরাল হওয়ার জন্যে অনেকে অনেক কিছু করে। সো আই থিঙ্ক দ্য ওয়ার্ড হ্যাজ গেইনড মোর ইম্পর্টেন্স দ্যান দ্য থট ইটসেলফ। মানে ভাইরাল যেই জিনিসটা, শব্দটা, যে আমরা ভাবি যে আরে ভাইরাল হলেই হয়ে যাবে, কিন্তু তা তো নয়। মানে এরকম অনেক মানুষ আছে, মেবি নট ইভেন ওয়ান, মেবি 0.01% মানুষ হয়তো ভাইরাল হয়, কিন্তু ওইটার ওপর বেস করে যদি আজকে আমরা এগোতে থাকি, জীবনযাপন করতে থাকি, আই ডোন্ট থিঙ্ক লাইফ উইল মেক সেন্স এনিমোর। আমাদের সব কিছুই যদি ক্যামেরা সেন্ট্রিক হয়, কখন কি
কি রেকর্ড করছি সেটা সেন্ট্রিক হয়, মানে তাই জন্য বলি আমার জাস্ট একটাই কথা যে ভাইরাল হওয়া বা না হওয়া শুড বিকাম ইররেলেভেন্ট, বিকজ সামওয়্যার ডাউন দ্য লাইন it affects mental health, it affects a lot of things that people do not talk about, and maybe sheeta viral hawa uchit je people start talking about things that matter and that is relevant in the society. আমি একটা কথা বলি, আমার যেটা মনে হলো ওর কথা শুনে এবং বিষয়টা ভাবতে ভাবতে দেখলাম যে ভাইরালটা এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমার খুব বলতে খারাপ লাগছে যে এত অমানবিক হয়ে গেছে, এত ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে কেউ কেউ। একজন মানুষ, একজন, আমি কারোর নাম বলছি না, মানে একজন মহিলা, তিনি একজন শিল্পী, তিনি এই যে করোনা কালে মানুষ বাড়িতে বন্দি হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেকের বন্ধ হয়ে গেছে, রোজগার বন্ধ হয়ে গেছে, কিভাবে সংসার চলবে ভেবে পাচ্ছে না, এই কষ্টের মধ্যেও এত ইনসেনসিটিভ কেউ ছিলেন বা কেউ থাকেন, যিনি, তার হয়তো সংসারটা চলছে, তার সেই সংস্থানটা আছে বলে তিনি টেবিলের ওপরে নানা রকমের পদ সাজিয়ে তিনি তলায় স্ট্যাটাস দিচ্ছেন, আমার স্বামীকে আজকে এগুলো রেঁধে খাওয়ালাম। তখন অর্ধেক লোক খেতে পাচ্ছে না, অনেকের চাকরি চলে গেছে, আর তিনি ফলাও করে ওই খাবারের ছবি দিয়ে বলছেন আজকে আমার স্বামীর নাম করে ওকে এই খাবারগুলো খাওয়ালাম। খুব কুরুচিপূর্ণ। এইটা করে যদি ভাইরাল হতে চায়, এইটা করে যদি তার ফলোয়ার বাড়াতে চায়, আমি হাসবো, আমি ঘেন্না করব সেটাকে। এবং এমনও দেখেছি ভাইরাল হবার জন্যে, তার ফলোয়ার বাড়াবার জন্যে তিনি এক একটা করে পোশাক বদলাচ্ছেন, বলছেন এটা আমার স্বামী অমুক দিয়েছে, এটা আমার অমুক দিয়েছে বলে এক একটা করে শাড়ি তিনি ছবি দেখিয়ে যাচ্ছেন। কি, কেন? এইটা কোনো পপুলারিটি বাড়াবার রাস্তা? এইটা ভাইরাল হবার রাস্তা? আমি তো জানি না। এগুলোকে আমি নিন্দা করি, ঘেন্না করি, আর বিশেষ করে ওই মানুষের বিপদের সময় যারা এই ইনসেনসিটিভ কাজকর্ম করেছে তাদেরকে কন্ডেম করি, তাদেরকে আমি ঘেন্না করি। আমি নিজে মানে বলছি যে আমার এগুলো খারাপ লেগেছে, খারাপ লাগে, এখনও খারাপ লাগে যারা এইভাবে নিজেদের পপুলার করতে চায়, ফলোয়ার বাড়াতে চায়, ভাইরাল হতে চায়। দাদা, আপনি যে প্রসঙ্গটা বললেন যে এই ভিউজ এবং ভাইরালের খেলায় সব থেকে বেশি মানুষের অমানবিক দিকটা খুলে গেছে, এটার বাইরে যদি বলা হয় শিল্পী হিসেবে তুমি এবং স্যার আপনি যদি বলেন যে এই ভিউজ এবং ভাইরালের খেলায় সব থেকে বেশি কালচারালি কোন দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার যদি একটা প্রাপ্তিযোগ বলি যেটা অনেক বেশি এসেছে, সেটা কি? আমি জানি না কোনটা আমি তো সেভাবে ভাইরাল, মানে সোশ্যাল মিডিয়া ভাইরালও নই, সোশ্যাল মিডিয়া আমার ওই ধরনের কোনো নেই বলে আমি পপুলার সোশ্যাল মিডিয়ায় নই, আমি ব্যবহারই করি না। আমার হোয়াটসঅ্যাপ ছাড়া আর কিচ্ছু নেই, আমার ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, কিচ্ছু নেই। সুতরাং আমি এই বিষয়টা জানিও না, বুঝিও না। হ্যাঁ, আমার প্রাপ্তিযোগ একটাই হয়েছে, ভাইরাল হয়ে এই ফণীবাবু ভাইরাল হতে পেরেছে, এই ছবিটা আমার প্রাপ্তিযোগ, এটার বাইরে আর কিছু হয়েছে বলে আমি জানি না। খারাপ, অবভিয়াসলি খারাপ দিকটা মানে দেখো ভাইরাল হওয়ার পেছনে তো খারাপ দিক ভালো দিক বলে কিছু হয় না, মানে ইফ ইটস গুড, ইফ ইট ক্যাচেস দি আই, ইটস ভাইরাল, রাইট? এবারে সেটার জন্যে এবারে আমি বলবো যে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং অ্যান্ড অল অফ দিস হ্যাজ এফেক্টেড আওয়ার ওয়ার্ক ইমেন্সলি। মানে আজকে যদি কোনো চরিত্র ভাবা হয়, সেটার আগে দেখা হয় যে যদি কারোর কাছে লিস্টও যায়, তখন মানে প্রকাশ্যে বলা হয় যে আচ্ছা এর মধ্যে কার ফলোয়ার বেশি আছে রে, তাকে কাস্ট কর। সো দ্যাট হ্যাপেন্স এভরি ডে নাও অ্যান্ড দেন। অ্যান্ড আমরা এরকম অনেকে আছে যারা মানে আমাদের জেনারেশনটা তো সবার আগে মোবাইল হাতে পেয়েছি, আমরা সোশ্যাল মিডিয়া কি প্রথম থেকে অর্কুট হোক কি ফেসবুক হোক, উইচ এভার প্ল্যাটফর্ম ইট ইজ, উই হ্যাভ অলওয়েজ বিন ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভোকাল অ্যাবাউট থিংস। সো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই সেই ভোকালটা হতে হতে না কোথাও গিয়ে মানুষ ইজ বিকামিং ওয়ে, যেটা বলছিল যে ইনসেনসিটিভ, তুমি যেটা বলছো যে ইনসেনসিটিভ, সো ভাইরাল হওয়ার জন্য ইনসেনসিটিভ হয়ে যাওয়াটা আই ডোন্ট থিঙ্ক ইজ রাইট, অর মানে বিং জাজড ফর দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে তুমি কীভাবে ভাইরালটা হচ্ছ। এই যে এক্ষুনি ও বললো যে ভোকাল হবার কথা, দেখো ভোকাল ব্যাপারটাও না, যেখানে প্রকৃত ভোকাল হওয়া উচিত সেখানে তারা ভোকাল হয় না, কম্প্রোমাইজ করে নেয়। যদি ভোকালই হতে হয় তাহলে ঠিক জায়গায় ঠিক সময় ঠিক ভোকালটা হও, ঠিক প্রতিবাদটা করো,
সেইটা কিন্তু কেউ করে না। সামটাইমস ভোকাল হলেও সেই ভোকালটা মানে ইট ফলস অন ডেফ ইয়ার্স বিকজ আ লট অফ পিপল থিঙ্ক দে নো বেটার দ্যান দি আদার্স, সো দ্যাট বিকামস আ হিউজ ইস্যু বিকজ বোথ সাইড যদি না ঠিকভাবে কাজ করে তাহলে তো দ্য কগ ক্যানট ওয়ার্ক, দ্য সোসাইটি ক্যানট ফাংশন। সো ইয়া, হ্যাঁ সেও তো যাই হোক, হ্যাঁ ঠিকই, ঠিক আছে, কিন্তু ওই বলছি ভোকাল হওয়াটা, ভোকালটাও মানে কি বলবো, যাই হোক, তুমি যেটা বলছো ঠিক, মানে ঠিক জায়গায় ভোকালটা। হ্যাঁ, এবং ভোকাল হওয়া যখন দরকার তখন ভোকাল হচ্ছে না, আর যখন মানে দরকার তখন সেটা কম্প্রোমাইজ করে নিচ্ছে। না, যদি ভোকাল হতে হয় সব সময় হও, ঠিক জায়গায় হও, তাহলে আর কম্প্রোমাইজ করো না। এনিওয়ে এটা ঘটছে, আর কি বলবো। আমি অনেক ক্ষেত্রে দেখেছি কোনো একটা ভিডিও বা কোনো একটা বক্তব্য কেউ দেওয়ার পরে সে হয়তো তার জায়গা থেকে এতক্ষণ অবধি যখন লিখছিল সে জানে আমি যেটা করছি সেটা আমি জাস্টিফাইড, তার কমেন্টের ওপর ভিত্তি করে হয়তো সেখানে একটা ব্যাকল্যাশ এলো বা সেখানে নেগেটিভ কমেন্ট প্রচুর এলো, সঙ্গে সঙ্গে না আমি সরি, আমি ভুল করে ফেলেছি, এই জিনিসটা পরিবর্তন হচ্ছে। অন দি আদার হ্যান্ড এটাও দেখা যায় অনেক ভিডিও আমরা দেখতে বসে আগে দেখি কমেন্ট কী আছে, বা যে কোনো মত প্রকাশের ক্ষেত্রে স্রোত কোন দিকে যাচ্ছে আমরা সেই অনুযায়ী বয়ে যাওয়ার একটা প্রবণতা। কি হয়, এই যে দুটো প্রসঙ্গ বলে নিয়ে একটু আগেই আর একটা কথা এসছে, সেটা হচ্ছে ও একটু আগে বললো না যে ফলোয়ার্স দেখে কাস্টিং হচ্ছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি এই ফলোয়ার্স দেখে কাস্টিং হওয়াটা সাময়িক, কারণ হচ্ছে আমার এই মুহূর্তে তাৎক্ষণিক পপুলারিটি আছে, আমার ফলোয়ার বেশি আছে, আমাকে কাস্ট করছে। এইটা কি আমার ভবিষ্যতে থাকবে? যদি আজ যেদিন আমার এই পপুলারিটি থাকবে না, এই ফলোয়ার্সটা ফল করে যাবে, আমাকে তো ছুঁড়ে ফেলে দেবে, আমাকে কেন প্রডিউসার ডিরেক্টর নেবে? এটা এখন চটজলদি একটা উপায়, দেখছে এরকে লোকে দেখছে এর একটা ফলোয়ার আছে, একে নাও। আচ্ছা, যাকে নিচ্ছে সে কিন্তু অভিনয়ের কিচ্ছু জানে না, কারণ সে অভিনয় কোনোদিন শেখেনি, সেটা রিল করে পপুলার হয়ে যাচ্ছে, তার ফলোয়ার বাড়ছে, কিন্তু সে এবং তার কোনো নিষ্ঠা নেই, তার অধ্যাবসায় নেই। সে যেটা করে পপুলার হচ্ছে সেটাকে যে ঠিকমতো সে শিখবে বা সেটার উপরে জোর দেবে, সেটা নিয়ে পরিশ্রম করবে, সেটা নিষ্ঠার সঙ্গে করবে, সে শুধু ওই নামটুকু কিনতে চায়, ওইটা করে একটা গাড়ি, একটা ফ্ল্যাট, ওইটুকু পেলেই সে খুশি। সেটা করে যে আমি জীবনে এই জায়গাটা আমি সাস্টেন করবো, পায়ের তলায় মাটিটা শক্ত করব, সেই পরিকল্পনা আমার আছে বলে আমার মনে হয় না। এবং সেইখানেই মনে হয় পুরো ব্যাপারটাই সাময়িক, যতক্ষণ ওই পপুলারিটি আছে, ওই ফলোয়ার্স আছে, সে আছে, যেদিন থাকবে না কেউ পাত্তা দেবে না। এই যে কমেন্টের ব্যাপারটা বলছো, আমি ফেসবুক রাখি না বা করি না এই একটি কারণে যে আমাকে অনেকে বলে যে এরা এই সুভাষিস বা সুভাষিসদা তোমার নামে এইসব লিখছে, বলে তো, এটাই হয়, ফেসবুকে যে যা পারে তাই লিখে দেয়। এবার যে মুহূর্তে আমি এটা দেখবো, আমার যদি থাকে, প্রথম দিন দেখবো, দ্বিতীয় দিনও দেখবো, ঠিক আছে লিখছে, ভেতরে কিন্তু আমি চড়ছি, থার্ড দিনও দেখছি, আমি এবার আমাকে নিয়ে এত কথা বলছে, এত খারাপ কথা, ফোর্থ যেমন আমি একটু উত্তর দিতে দাঁড়াতো, এবার খেপে গিয়ে আমি একটু উত্তর দিলাম, সে দেখলো যে এই খেপেছে, পাগল খেপেছে, নে এবার তাহলে ওকে আরেকটু টাইট দিই, আরেকটু করকে দিই, আবার একটা কিছু লিখলো, আবার লিখলো, আবার নেই, এই তো চলতে থাকলো। ও আমাকে গালাগাল দিচ্ছে, আমি ওকে গালাগাল দিচ্ছি, কি দরকার? আমি ওই জন্য রাখিও না, পাত্তাও দিই না, কেউ কিছু বললে বলি, ওর ইচ্ছে হচ্ছে বলছে, বলকে যাক না, কতদিন বলবে, তুমি পাত্তা দিও না, ও থেমে যেতে বাধ্য হবে, আর তুমি যত পাত্তা দেবে সেও বাড়তে থাকবে, ওর বাড়ার সঙ্গে সঙ্গে তুমিও বেড়ে যাবে। সুতরাং আমি ওইগুলো একদম থাকতেই চাই না এসবের মধ্যে। আমরা তো বলে থাকি যে বোবা কালার নাকি শত্রু হয় না, বোবা কালার শত্রু হয় না যে কতটা সত্যি আমি মানে, বাট দেন অ্যাগেন কোথাও গিয়ে আমার মনে হয় যে বলে দেওয়াটা উচিত, একটু কিছু কিছু সময় একটুখানি বলে দেওয়া দরকার। বাট এই যে তুমি ওয়্যার টু স্পিক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এবার তুমি বললো না যে কমেন্টস দেখে মতামত ফরমেশন, সেটার জন্যে তো একটা বুদ্ধিদীপ্ত একটা ব্রেন দরকার, যেখানে মাথায় বুদ্ধি আছে। এবার যেই মানুষের দেখো আজকে সোসাইটিতে এত অভাব সব কিছুতে, সোশ্যাল মিডিয়া ইজ দি অনলি থিং দ্যাট পিপল, হ্যাঁ ইজি অ্যাক্সেস আছে, কারোর কাছে তো চাকরির ইজি অ্যাক্সেসটা নেই, সো ওদের কাছে এন্টারটেনমেন্ট, আরে টু টেক দ্য মাইন্ড অফ দ্যাট যে আরে ভাই আমার কাছে চাকরি নেই তো আমি কী করবো, আই লুক ইনটু দিস, আরে আমার কাছে আই এম স্ট্রাইভিং উইথ পভার্টি, আমার কালকে কি খাবো আমি ভাবতে পারছি না, ঠিক আছে ছাড় বাদ দে, একটা সিগারেট খেয়ে দ্যাটস ওয়াচ সামথিং অন সোশ্যাল মিডিয়া, লোকে কী বলছে। সো কোথাও গিয়ে আমার মনে হয় যে দিস ইজ সো ডিপ সিটেড নাওয়াডেজ। আর আমাদের একটা পুরো জেনারেশন আছে, আমরা নয় পড়াশোনাটা করতে পেরেছি, উই আর ভেরি প্রিভিলেজড, আমরা খুব প্রিভিলেজড যে আমরা পড়াশোনা করতে পেরেছি, আমাদের মা বাবা কষ্ট করে আমাদের পড়াশোনাটা করতে পারেছে, ভালো
পাস ফেল ছিল, সবটা আমরা ফেস করেছি। এখনকার জেনারেশন এসে যে কোভিড পিরিয়ড হ্যাজ নট সিন, মাধ্যমিক যারা দিয়েছে বা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা কী তারা জানে না। সো এক্সামিনেশনের চলটা উঠে যাচ্ছে, এডুকেশন ইজ চেঞ্জিং সো মাচ, এত কিছু টার্ময়েল হচ্ছে। সো আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া ডাজ গিভ দ্যাট রিলিফ। এবার সামহ্যার ডাউন দ্য লাইন অ্যাজ সিটিজেন্স আমাদেরও উচিত যে উইচ শুড বি ফরওয়ার্ডেড অ্যান্ড উইচ শুড নট বি ফরওয়ার্ডেড। হোয়াটসঅ্যাপ জেনারেশনে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তুমি এডুকেশন তো পাবে না পাবে তুমি ইনস্টাগ্রামের থ্রু দিয়ে। দেয়ার আর বুকস অ্যান্ড স্পেসিফিক সাইটস ইউ নিড টু ভিজিট। সো আই থিঙ্ক ওটাই ভিজিট করে তারপরে মানে নিজের মতামত ফর্ম করা খুব খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আজকের দিনে। এই যে তুমি শিক্ষার কথাটা বললে এবং এই একাডেমিক ফেলিওরটার কথা বললে, দাদা আপনি এবং রশনি তুমিও, তোমরা কতখানি যে প্রজন্মটা এই 2020 এই সময়টা পেরিয়ে এসেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা 10+2 যখন দিয়েছে, তার পরবর্তীকালে ভালোও যেমন দেখেছি, ঠিক সেরকম এমন কোনো কাউকে দেখে মনে হয়েছে যে এরা এই পজিশনে আছে কি করে, এতটা জিরো ব্রেন নিয়ে, মানে কিচ্ছু না জানা নিয়ে? কি বলবো, সত্যি তুমি তো তুলেই দে, তুমি এমন একটা জায়গায় ছাড়লে যে এরা কী করে এই পজিশনে আছে। সত্যিই তাই ভাবতে অবাক লাগে যে এই শিক্ষা নিয়ে, এই বুদ্ধি নিয়ে এই জায়গায় বিরাজ করছে, বিলং করছে। সত্যিই কী করে জানি না, কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে বা আমি জানি না। পরিস্থিতি খুব, আর এই সোশ্যাল মিডিয়া ধরে তাই যেমন ভালোও হয়, খারাপ তো হয়ই, খারাপইটা বেশি হয়। সোশ্যাল মিডিয়ায় ভালো আমি জানি না কতটা কী হচ্ছে, কিছু কিছু সোশ্যাল মিডিয়া আছে, কিছু কিছু অ্যাপ আছে বা আছে যেখানে ওই শিক্ষার জায়গাটা বলছিল যে পড়াশোনা করার কিছু অ্যাপ রয়েছে যেখান থেকে পড়াশোনাটা করা যায়, বই পড়া যায়, ভালো গান শোনা যায়। এইগুলো তো হ্যাঁ রাইট, এইগুলো তো ভালো, কিন্তু তার সঙ্গে ওই সব উল্টো পাল্টা বিষয়গুলো যাই না, আমি খুব মানে সরগর নই বিষয়টার সঙ্গে, সেই জন্য একটু বলতেও অসুবিধা হচ্ছে। মানে 2020 দেখো, 20 ইজ নট ভেরি ফার অ্যাওয়ে ফর মি বিকজ আমি 2017 কলেজ পাস আউট, রাইট? তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে খুবই মানে 3 বছর না 3 বছর পরেই জাস্ট কোভিড হয়েছে। সো আমার মনে হয় যে ঠিক আছে, যে যেভাবে করছে, যেটা করছে, সামহাউ দে হ্যাভ ফাউন্ড দেয়ার ওয়ে। অ্যান্ড I know a lot of people যাদেরকে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ওই সময়টাতে হেল্প করেছে, বিকজ সোশ্যাল মিডিয়া অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস সাপোজ টু কানেক্ট পিপল হু আর ভেরি ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার। বেস্ট ফ্রেন্ডস যারা, ধরো আমার প্রচুর বন্ধুরা সব বাইরেই থাকে, আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো ওরা কি করছে, ওরা কোথায় জীবনে কোথায় ঘুরতে যাচ্ছে, সারাক্ষণ তো ফোনে কানেক্ট করার সময় নেই, সেইটা দেখতে পাচ্ছি। সো সেইটা করতে করতে now it has become like everyday part and parcel of life. And as I said in the previous question, আমি যখন বলছিলাম যে ওইদিকে মানুষজনকে ঠেলাও হচ্ছে, মানুষজন নিজের গা এলিয়েও দিচ্ছে, ওইদিকে ওই স্রোতে ভেসেও যাচ্ছে। সো আই থিঙ্ক একটা অ্যাওয়ারনেস দরকার, এটা নিজেদের মধ্যে তো আনতেই হবে, তার সাথে সাথে ইফ ইউ ক্যান মেক আদার পিপল, সিনিয়র জেনারেশন ইজ দেয়ার। আমাদের দেখো, এভরি জেনারেশন হ্যাজ দ্য চ্যালেঞ্জেস। আমাদের এই জেনারেশনের চ্যালেঞ্জ হচ্ছে হাউ টু লুক আউট অ্যাওয়ে ফ্রম আওয়ার ফোনস। I think that is the biggest challenge. মানে আজকাল I see my niece who's a toddler, 2.5 years old. She has her phone, ও বলে আমাকে এই গানটা চালিয়ে দাও, আমি তারপরে আমি খাবো, নাহলে ও খাবে না। মানে সো ইট ইজ গোয়িং ইন আ ডেঞ্জারাস সিচুয়েশন। আজকে মাঠে কেউ খেলতে যায় না, আমি যখন বাচ্চাদেরকে মাঠে খেলতে দেখি না, ও মাই গড, আমারও মনে হয় যে একটু গিয়ে খেলি। সো এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে মানে আমি নস্টালজিক হয়ে পড়ছি সামহাউ টু থিঙ্ক অ্যাবাউট অল অফ দিস। অ্যান্ড মানে সামহাউ মানে আমাদের রুটসগুলো একটু নড়বড় হয়ে যাচ্ছে আজকাল। বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি সিনেমা সমাজকে পরিবর্তন করতে পারে কি পারে না, নানা কথা হয়। এবং ফণীবাবু ভাইরালের মাধ্যমেও তোমরা সমাজের একটা চিত্র তুলে ধরেছো অন্য রকমভাবে। আপনাদের দুজনেরই মত, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিনেমা কতটা সমাজকে পরিবর্তন করে? পরিবর্তন নিশ্চয়ই করে, মানুষের রুচির পরিবর্তন করে। রুচি একটা সিনেমা তো, এটাও আবার উল্টো দিক থেকে সিনেমা তো সমাজেরই প্রতিফলন। তো সমাজকে এবং ছবির মাধ্যমে মানুষকে কিছুটা শিক্ষিত করা, মানুষের রুচিকে তুলে আনা, সেটা তো সিনেমার কাজ তো বটেই। সিনেমার কাজ তো এটা নয় যে মানুষকে আরও নিচে নামিয়ে দেওয়া, তার রুচিকে নিম্নগামী করে দেওয়া, এটা সিনেমার কাজ নয়। তাকে আরও ভালো জায়গায় তুলে আনা। আগেকার দিনের ভালো ডিরেক্টর সবসময় বলতেন যে আমার দায়িত্ব হচ্ছে দর্শককে আরও উন্নত করা, দর্শককে একটু ওপরে তুলে আনা। সেইটা
সিনেমা করে থাকে বলে আমার মনে হয়। কিন্তু সেখানে সিনেমা বিষয়টাও নির্ভর করে, আমি কোন বিষয়ের ওপর ছবি করছি, কি বলতে চাইছি সেইগুলো। এবং সিনেমা চোখে আঙুল দিয়ে কিছু বিষয় দেখিয়েও দেয়, তোমার ভুল ত্রুটি সেই জায়গাগুলোকে অ্যাওয়্যার করে সিনেমা। সিনেমার এই ভালো দিকগুলো তো রয়েছে, খারাপ দিকও ডেফিনেটলি রয়েছে। সিনেমা আবার খারাপ পথে নিয়ে যায়, এমন কিছু, এমন আজকালকার মোবাইল দেখে দেখে একটা জেনারেশন খারাপ দিকে তো যাচ্ছে। সেখানে যে সবসময় ভালো জিনিসটা মোবাইলে দেখতে পাচ্ছে তা নয়, তার হাতের মধ্যে যে জিনিসটা চলে এসছে অনেক কিছু সেখানে রয়েছে, সে তার ইচ্ছে মতো সেটা পছন্দ করে দেখছে। তার ফলে মোবাইলটা আরও বেশি মানে ক্ষতিকারক যত না সিনেমা। সিনেমা তাও একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে থাকে, সেখানে ভালো জিনিসটা দেখানোই চল, খারাপ জিনিসটা দেখাতে গেলে সেখানে যে সেন্সর বোর্ড আছে সে খারাপটা চট করে তোমাকে দেখাতে দেবে না। কিন্তু মোবাইল তো আরও খারাপ করছে, সেখানে তো কোনো সেন্সার নেই, তার ফলে যে যা পারছে করছে। আর ইয়াং জেনারেশন যা হয় বয়স সন্ধিকালে নানা রকম জিনিস দেখতে চায়, সেগুলো দেখতে পাচ্ছে হাতের মুঠোয়, তার ফলে আরও কীরকম একটা হয়ে যাচ্ছে, সমাজটার পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই সমাজে প্রতিফলন আমি সিনেমায় দেখতে চাই না বা দেখাতে চাই না। আমি বরঞ্চ ঠিক সিনেমার মাধ্যমে সমাজকে উন্নত করব, সমাজকে ভালো পথে নিয়ে যাব, এটাই বোঝাতে চাইব, দেখাতে চাইব যে এইটা ভালো এইটা মন্দ, তোমরা ভালোটা গ্রহণ করো, ভালোটা করো, মন্দটা গ্রহণ করো না, মন্দ কাজ করো না। সেটা যদি হয় সেটাই সিনেমার সার্থকতা। আগে যখন আমরা 1980s 70s 80s যদি কথা বলি, অ্যাংরি ইয়াং ম্যান ওয়াজ আ হিট। অমিতাভ বচ্চন বিকেম অমিতাভ বচ্চন বিকজ অফ অ্যাংরি ইয়াং ম্যান। তারপরে এলো 1991 when হাম আপকে হে কন কেম, সেখানে হাম আপকে হে কন বিকেম আ ব্লকবাস্টার বিকজ ইট ওয়াজ এ ফ্যামিলি ফিল্ম। তারপরে শুরু হলো ফ্যামিলি ফিল্মের চল। তার আগে ছিল অ্যাংরি ইয়াং ম্যান, অ্যাকশন হবে, একটা কোনো সোশ্যাল মেসেজ দেবে, এভরিবডি ইউজ টু বলিউডে, কলকাতায় না, বাংলা ছবিতে না। আমি বলছি এটা শুরু হয়েছে এইরকম করে করে। এইটা থেকে তো যেটা বলছিলে তুমি যে অলওয়েজ আমরা দেখি যে ওপর দিকে কী আছে, হোয়াট ইজ বেটার ফর আস। আমরা অলওয়েজ বাংলা সিনেমাও অলওয়েজ ভেবেছে যে বলিউডকে আরও আরও ওর থেকে ভালো করবো, কিন্তু আগে তো এটা ছিল না, যেটা তুমিও বলছিলে। বেঙ্গল ওয়াজ ওয়্যার মুভিজ স্টার্টেড। গুরুদত্ত এখান থেকে শুরু করেছেন, এখান থেকে NT1 থেকে, এখান থেকে নিউ থিয়েটার্স থেকে আমাদের শুরু হয়েছে। অ্যান্ড সামওয়্যার ডাউন দ্য লাইন আগে না মুভিজ ইউজ টু বি আ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। নাও movies don't reflect society as much as they propagate what a particular mindset wants to propagate. মানে বুঝতে পারছো আমি বলছি যে কিছু একটা মানুষের মাথায় ধরো একটা কোনো কথা আছে, সেটাকেই শুধু প্রচলন করতে চায়, নট 100 জনের মাথায়, তার কমিউনিটির মাথায় কী কথা চলছে সেন্ট্রালাইজড জায়গা থেকে। আগে তাও মানুষেরা আগে মানে যেই ছবিগুলো হতো কোথাও গিয়ে দে ইউজ টু টক অ্যাবাউট সোশ্যাল থিংস, সোশ্যাল মেসেজেস। এখন সোশ্যাল মেসেজেস আর লস্ট। থ্যাঙ্ক গড ফণীবাবু ভাইরাল, মানে ওয়েন ফণীবাবু ভাইরাল স্ক্রিপ্ট কেম টু মি, আই থিঙ্ক স্যাটায়ার ইজ দ্য বেস্ট ওয়ে। মানে স্যাটায়ারের থেকে ভালো কিছু হতে পারে না টু গিভ আউট আ সোশ্যাল মেসেজ। আগে বিট হ্যামলেট, বিট শেক্সপিয়ার থেকে শুরু করে সবাই সেটা করে এসেছে। কোনো ম্যাসিভ কোনো একটা সোশ্যাল মেসেজ দিতে হলে ইউ পুট কমেডি, তখন তোমার মাথায় অলওয়েজ থাকে, বিকজ কমেডি এমন একটা জিনিস লোকে মনে রাখে একদম, মানে মাথায়ও রাখে মনেও রাখে। সো দিস গিভস আ সোশ্যাল মেসেজ, রাইট? এক্স্যাক্টলি, কমেডি অফ এরর্সের ম্যাজিক, যে তোমার মনে থাকবে যে আই শুড নট কমিট দিস এরর। তো সামওয়্যার ডাউন দ্য লাইন ফণীবাবু ভাইরাল অলসো স্পিক্স অ্যাবাউট দ্যাট। ফণীবাবু ভাইরাল বলে যে আজকে তুমি যেই সোশ্যাল মিডিয়াতে তোমার মানে একজনের জন্য তুমি ভাইরাল হয়ে গেছো, তুমি হাউ ডু ইউ ইউটিলাইজ ইট, মানে সবাই কিন্তু নিজের গেনটা দেখছে ওখানে, যে আরেকটা মানুষ পুরো পিষে যাচ্ছে সেটা কিন্তু দেখছে না। So that is the reality of our society, but it is set in a very different background, যেখানে হয়তো প্রথমেই কারোর মাথায় স্ট্রাইক করবে না যে এরকম একটা গ্রামেও মানে এরকম মোবাইল ইউজ করতে পারে কেউ, এরকমভাবে এত কিছু হতে পারে। সো সামওয়্যার ডাউন দ্য লাইন ওই যে ইন্টারেস্টিং জিনিসটা না দিলে তুমি অডিয়েন্সও টানতে পারবে না। সো আমার মনে হয় এটা দরকার ছিল, এরকম একটা গল্প, এরকম একটা ছবি দরকার ছিল। এই যে এই টপিকটার প্রতি যে তুমি একটু তোমার ফোন থেকে দাদা চোখ তুলে তাকাও, তোমার আশেপাশে দুনিয়া ঘটে যাচ্ছে, নিচু করে মানে শিখিয়েছে একটা, করছো আর এক, শুধু ঘাড় নিচু, এখানে স্পন্ডেলাইটিস হয়ে যাবে। ওই যে মাথা ব্যথাটা ওটা স্পন্ডেলাইটিস, তো একটু চোখটা তুলে তাকাও। শেষ দুটোই প্রশ্ন করব। একটা হলো, সত্যজিৎ রায় বহুকাল আগে তার গানে ব্যবহার করেছিলেন দুঃখ কিসে হয়। এই সময় দাঁড়িয়ে যেহেতু আমরা সবসময় অন্যের সুখ দেখতে পাচ্ছি, অন্যের জীবন দারুণ দেখতে পাচ্ছি, এবং
খুব একটা খারাপ জীবনের জায়গাটা আমরা কেউ দেখাতে চাই না। সে জায়গা থেকে দুঃখ ঠিক কিসে হয়? নিজের দুঃখে দুঃখ আমরা বেশি দুঃখ পাই নাকি অন্যের সুখে আমরা বেশি দুঃখ পাই? না, অন্যের সুখে দুঃখ পাবো কেন? আমি তো বরঞ্চ ভালোই পাবো। সে সুখী আছে, সে ভালো আছে, সেটাই তো কাম্য। সেটা ও আচ্ছা আচ্ছা। জানি না, আমার তো মনে হয় হ্যাঁ নিজের দুঃখটাই তো আসল। আমি কতটা দুঃখে আছি, কিন্তু আবার এটাও বলবো সেটা প্রকাশ না করাই ভালো। দুঃখ থাকুক, দুঃখ থাকবে, কিন্তু আমি দুঃখে রয়েছি এই বিষয়টা প্রচার করাটাও ঠিক নয়। আমি মানুষকে বোঝাবো যে আমি আনন্দে আছি, আমি ভালো আছি, আমার দুঃখ আমার বেদনা আমার কাছেই থাক। আর অন্য যে দুঃখী তাকে সুখ দেবার জন্যই তো আমরা অভিনয় করি। যদি প্রকৃত দুঃখী হয় তাকে ওই একটু আনন্দ দেবার জন্যে অভিনয় করি, কমেডি করি, আমার অভিনয় দেখে সে হাসে, তার দুঃখটা ভুলে থাকতে চায়। আমি সেই জায়গা থেকেই ভাবি, তার বাইরে কিছু নয়। না, অ্যাটলিস্ট আমার হয় যে আমি কেন পাচ্ছি না, মানে ওইটাই, মানে অন্য কেউ পাচ্ছে, গুড পাচ্ছ তুমি, দ্যাট মিনস ইউ আর মোর সুটেবল ফর দ্যাট, ইউ আর মোর সুটেবল ফর দ্যাট, ইউ আর প্রবাবলি গেটিং কেপেবল, ইউ আর সুটেবল ফর দ্যাট। অ্যান্ড তোমার ভাগ্য তোমাকে দিচ্ছে, তুমি পাচ্ছ, ভালো তো। একদমই। আমি পাচ্ছি না, সেটা আমার দুর্ভাগ্য, এবং আমি আমারটা নিয়েই ভাববো। সে পেয়ে যাচ্ছে বলে আমি দুঃখ পাবো, এটা মনে হয় না। না, আমার কোথাও না, আমি না দুঃখটাও পাই না, আমি যে আমার দুর্ভাগ্যও ভাবি না। সামহাও আমি ভাবি যে ওটা আমার ভাগ্যে ছিল না, বিকজ দ্যাট ওয়াজ নট পার্ট অফ মাই ডেস্টিনি। আমি বিশ্বাস করি আমার ভাগ্যে ছিল না। যেমন বলে যা এই রোলটা পেলে ভালো, তুমি এখন কাজ পাচ্ছ না, আমার ভাগ্যে আমি পাচ্ছি না, তাতে কি করতে পারি? নেই, আমার এই সময় এটা নেই, এই ভালো জিনিসটা হবার নেই, এটাই ভাবি। সামথিং এলস, মানে ভালো অন্য কিছু একটা হয়তো অপেক্ষা করছে। আমি তো এরকম ভাবি যে অন্য যে ধরো এরকম অনেক কাজ হয় যেগুলো হচ্ছে না, হবে না কোনো দিন। আই নো, মানে প্রথমে হয়তো যখন কাজটা হাতের কাছে এসেছে তখনই মানে একটা মনে না আমি হ্যাভ লার্নড টু ট্রাস্ট মাই গাট ফিলিং, কে বুঝতে পারি যে কোন কাজটা হওয়ার আছে, কোন কাজটা হওয়ার নয়। সো সামহাউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইট অ্যান্ড ইটস বেটার টু মুভ অন, যেন ধরে থাকার থেকে যে কে এগোচ্ছে কে এগোচ্ছে না। ফোকাস অন ইয়োর সেলফ, ফোকাস অন ইয়োর হ্যাপি ওয়েলবিং, বিকজ বিশ্বাস করো ওয়েন ইউ হ্যাভ দোজ রিঙ্কলস না, তোমার বাড়ির লোকজনই তোমাকে দেখবে। বাইরে 10 জন শুধু 10টা কথাই বলবে, আর কেউ কিচ্ছু বলতে আসবে না, কেউ তোমার ইন্টারফেয়ারও করতে আসবে না। অ্যাকচুয়ালি কিন্তু সুখের দিনে ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস যারা খুব ক্লোজ তারাই এসে পাশে দাঁড়ায়, দুঃখের দিনও, মানে এটা একদম খাঁটি নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এরকম অনেক সিউডো পিপল আছে যখন দেখবে যখন তোমার দুঃখের সময় আছে তারা কিন্তু ছেড়ে যায়, লেট দেম গো। You are not anyone's mother, you are not anyone's anybody that you are trying to save someone. Don't try to save anyone, save yourself. আর লাস্ট প্রশ্ন, যেহেতু ফণীবাবু ভাইরালের একখানা জায়গায় বোঝা যাচ্ছে যে একটা মানুষ অল অফ আ সাডেন প্রোডাক্ট হয়ে যাচ্ছে এবং তার জীবনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বাস্তব জীবনেও আমরা দেখেছি, প্রত্যেকের জীবনেই হয়তো আপনারাও অ্যাকসেপ্ট করবেন এটা, যে যখন আমাদের খারাপ সময় চলে তখন যেরকম আমরা মানুষ চিনি, ঠিক তেমনই যখন আমাদের সাকসেসটা আসে তখন কিছু মানুষের রং আমরা হঠাৎ পরিবর্তন দেখি, যে মানে সমস্ত কিছু হঠাৎ করে তারা আমাদের মধ্যে সমস্ত ভালো দেখতে পায়, তারা আমাদের মধ্যে যে উৎকৃষ্টতা, যে শিল্পী সত্তা দেখতে পায়, এর আগে তারা দেখতেই পাচ্ছিল না। আপনারা কতটা এক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে রং পরিবর্তন দেখেছেন? হ্যাঁ, সাফল্যের ফলে মাথা ঘুরে যাওয়া, আকাশে ভেসে বেড়ানো, এ তো থাকেই, কিন্তু সেই সময় মাটিতে পা রেখে চলা, মাথাটা ঠিক রাখা, এটাই তো বুদ্ধিমান মানুষের কাজ, সঠিক সিদ্ধান্ত নেওয়া। কিন্তু হয় না অনেকে, আসলে কী হয়, মানে না চাইতেই অনেকে অনেক কিছু পেয়ে গেলে তখন সে ভাসতে আরম্ভ করে, সে বেলুনে ভাসে। আর যে চেয়েছে, এটা কষ্ট করেছে জীবনে, সে কিন্তু মাটির পা দিয়েই চলবে, তার ওই সব রংচঙে ব্যাপারের মধ্যে কিছু যায় আসে। একদম একদম, মানে ন্যায্য কথা, মানে যেটা মানে এইটাই যে যখন যেটা জিসকা ওই কি আছে, আরে গলি বয় ডায়লগটা আপনা টাইম আয়েগা। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ আমারও, মানে যেটা বলবো আই অ্যাগ্রি উইথ ইট কমপ্লিটলি। হ্যাঁ, রং বদলাতে কে না দেখে, মানে সাকসেস পাও কি না পাও, রং হরদম লোকে পাল্টায়, অ্যান্ড ইটস ওকে, এভরিবডি চেঞ্জেস, অ্যান্ড ইফ পিপল চেঞ্জ ফর বেটার, কিপ দেম, ফর ওয়ার্স টাটা। বেশ, তাহলে আমরা এই রং থেকে রঙ্গ নিয়ে রং রুটে চলে যাই, এবং সেটা হলো ফণীবাবু ভাইরাল। সেটা কবে আসছে একটু বলে দিন। 6 মার্চ, 6 তারিখ, অর্থাৎ 6ই মার্চ ফণীবাবু ভাইরাল আপনাদের
সিনেমা হলে আসছে, আপনার কাছের সিনেমা হলে সেটিকে দেখতে পাবেন। আসুন আপনারা হলে এসে ছবিটা দেখুন। একটা মিষ্টি পারিবারিক ছবি, মজার ছবি, ফুল কমেডি ছবি, একটা বাড়ির সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি পনিবাবু ভাইরাল। আমরা অনেক আনন্দ করে, কষ্ট করে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ছবিটা তৈরি করেছি শুধু আপনাদের ভালো লাগবে বলে। এবং এই ছবির পরিচালক রাজু মজুমদার এবং প্রযোজক অশোক আদিত্য অক্লান্ত পরিশ্রম করে এই ছবিটি বানিয়েছেন। এবং অশোক আদিত্য যারা সহকারী আছেন, অনুরাগ, চন্দন, এরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এবং আমাদের গোটা টিম, সমস্ত কলাকুশলী, অভিনেতা অভিনেত্রীরা সবাই মিলে, এবং যিনি মিউজিক করেছেন, যিনি ক্যামেরার কাজ করেছেন, এডিট করেছেন, যারা পাবলিসিটি করছেন, তারা সবাই এই ছবিটার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছে। আপনারা ছবিটা দেখলে আমাদের সবার পরিশ্রম সার্থক হবে। অতি অবশ্যই দেখবেন পনিবাবু ভাইরাল, ভালো লাগবে।